যুক্তরাষ্ট্র যে ধরনের আর নিজ দেশে যে পরিমাণ সে চাপে আছে, তার বেকারত্ব, তার মুদ্রাস্ফীতি, যুক্তরাষ্ট্রের এই সমস্ত কিছু নিয়েই সে হিমশিম খাচ্ছে। আবার নূতন করে যদি সে হরমুজ কেন্দ্রিক আরেকটা সেখানে ঘাঁটি স্থাপন করতে চায়, এটা সে নিজ দেশে তোপের মুখে পড়বে এবং এটা সে অবশ্যই ইমপিচমেন্টের ভিতরে পড়বে। ইরান ধরেন আগামী 100 বছর তার একটা মানে রেসে সে চলে যাবে। কি কারণে? ধরেন হরমুজ থেকে যদি সে শুল্ক আহরণের সুযোগ পায়, এটা তার জন্য ইকোনমিকে তার জন্য একটা স্ট্রং অ্যাপ্রোচ করবে। দ্বিতীয়ত সে কিন্তু আরেকটা বড় শর্ত দিয়েছে যে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ চলবে না। আজকে লেবাননের সবচেয়ে বড় হামলাটা চালাইছে কিন্তু ইসরায়েল। তার মানে সে চুক্তি কিন্তু ভায়োলেট কে করছে? ইসরায়েল। আমেরিকা কিন্তু হামলা চালায় নাই। তার মানে আপনার ধরেই নিতে হবে এই চুক্তি যদি, এই শর্ত যদি ভঙ্গ হয়, সেটা ইসরায়েলের কারণে হবে। এখানে কিন্তু চালকের আসনে হচ্ছে ইসরায়েল। আপনাকে শুরু থেকেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যুদ্ধটা ইরানের উপরে চাপিয়ে দিয়েছে ইসরায়েল। জনাব শাকিল মাহমুদ, আমার সরকার তো এই জ্বালানি সংকট মোকাবেলায় বিভিন্ন চিন্তা ভাবনা করছে। সর্বসম্প্রতি যদি বলি উপদেষ্টা যিনি ডাক্তার জাহিদুর রহমান, তিনি একটি কথা বলেছেন অ্যাপের মাধ্যমে তেল বিক্রির কথা। এই অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করার মধ্য দিয়ে এই সংকটটা কতটা মোকাবেলা করা যাবে? দেখেন, আমার সহ আলোচক কিন্তু একটা বিষয় বলেছে যে আমরা যদি আমাদের সিলেটের কথা চিন্তা করি, হবিগঞ্জের কথা চিন্তা করি, আমাদের গভর্নমেন্ট যে দুটো প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু আমাদের মানে অপরিশোধিত যে জায়গা থেকে আমাদের গ্যাসের যে মজুদ, সেখান থেকে কিন্তু তেলের একটা রিসোর্স আছে, কন্ডেনসেট থেকে হচ্ছে। এরপরে বেসরকারিভাবে কিন্তু আরও 4টা জায়গা থেকে হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে এখন যে ক্রাইসিসটা, যে গ্যাস চালিত গাড়ি ব্যবহার করে তার কিন্তু ক্রাইসিসটা নেই। তাহলে যে দূরপাল্লার যাত্রী, তার হয়তো ডিজেলের একটা জ্বালানি চাহিদা দরকার আছে, কিংবা যে হচ্ছে, এবং আপনি যে ক্রাউডগুলি দেখবেন পেট্রোল পাম্পে, বেশিরভাগই কিন্তু বাইকার। এবং স্বাভাবিক কারণে ধরেন আমিও দীর্ঘ সময় বাইক চালিয়েছি। তো এখন আমার দিনে আমার ধরেন হয়তো 10 লিটার, আমি যদি ঢাকা মেট্রোপলিটন শহরে থাকি, আমার হয়তো সর্বোচ্চ 10 লিটার দরকার দিনে, যদি আমি তাও 200 কি 250 কিলোমিটার ড্রাইভ করি। তো তাহলে তো আমার 5 লিটারে হয়ে যায় শহরে। তাহলে এখন কেন আমার আজকে 10 লিটার কিনতে হবে? তাহলে ওই যে আমার সহলোচক যে বলেছে যে এই যে প্যানিক বায়ার সিস্টেম, আপনি যতই অ্যাপসের মাধ্যমে করেন, পেট্রোল পাম্পগুলো যে বলছে তারা সরবরাহ কম দিচ্ছে না, তাহলে কেন এই যে অভিযানে কারো কাছ থেকে 8000, কারো কাছ থেকে 9000 লিটার কিভাবে পাওয়া যাচ্ছে? সে কিন্তু সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যে আমার এখানে তেল নেই। এরপরে ম্যাজিস্ট্রেট গিয়ে অভিযান চালিয়ে 4.5 লাখ সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখন দেখেন, এখন কিন্তু যারা উপজেলা লেভেলে, আমি আপনাকে বলি একটা চিত্র বলি, যারা ধরেন উপজেলা প্রশাসনের বিভিন্ন অংশে কাজ করে, ধরেন সে একেবারে রুট লেভেলে ওই থানা শিক্ষা অফিসার কিংবা হচ্ছে আপনার যিনি সমাজসেবা অফিসার থেকে শুরু করে বিভিন্ন জনকে কিন্তু এখন ট্যাগ অফিসার করে প্রতিটা পেট্রোল পাম্পে কিন্তু এখন ট্যাগ অফিসার করা হয়েছে। এবং দিনের একটা সময় তার কিন্তু ওখানে বসে থাকতে হয় নজরদারি, তার নিজের কর্মক্ষেত্র বাদ দিয়ে। তার মানে কি গভর্নমেন্ট কিন্তু এটা বোঝার চেষ্টা করছে যে ক্রাইসিসটা কে তৈরি করছে। এখন আপনি যেটা বললেন, স্বাভাবিক কারণে যদি অ্যাপসের মাধ্যমে আপনার চিন্তা, ধরেন কথার কথা আমাদের কোভিড-19 যে টিকা নিয়ে কি হলো, তখন কিন্তু অ্যাপসের, ধরেন আমরা এই বঙ্গবন্ধু মেডিকেলের কথা আমার মনে আছে যে অ্যাপসের মাধ্যমে কেউ রেজিস্ট্রেশন করলে সকালে এসে তুমি এখানে এসে সুন্দরভাবে টিকা দিতে পারবে। সে কিন্তু 1 সপ্তাহ ধরে অ্যাপসে ঢুকতেই পারছে না। এখন এটা হয় কি, ধরেন এই যে অ্যাপসের পলিসিটা, এটা অন কাইন্ড অফ মনে হয় একটা প্রজেক্ট ক্রিয়েট করা, এই প্রজেক্টে কিছু ব্যয়ভার তৈরি হবে, জাস্ট এর বাইরে আসলে এটা কোনো সুষ্ঠু সমাধান হবে না। আপনি এই ক্রাউড কন্ট্রোল কিভাবে করবেন? ধরেন আপনি যতই, ধরেন এখন কি করলো যে এটা ডিসিদের কাছে দিয়ে দিল যে ডিসির পারমিশন ছাড়া এরা কিনতে পারবে না তেল। এরপরে বলে দিল ডাক্তার, সাংবাদিক, এই বিশেষ ক্যাটাগরি করে দিল। এরপর কি ক্রাউড কন্ট্রোল বন্ধ করা গেছে? আপনি এটা মনে হয়? তো স্বাভাবিক কারণে আমাদের যে প্যানিক বাইং, এটা যদি বন্ধ না হয়, এটা কিন্তু প্যানিক বাইং সারা ইউরোপে আছে। ধরেন তাদের ওখানে যখন ব্ল্যাক ফ্রাইডে হয়, আমরা কিন্তু দেখি মারামারি হুড়োহুড়ি মানে তাদের সুপার শপগুলোতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে এটা অন কাইন্ড অফ, আমরা যেটা বলি যে হুজুগে বাঙালির যে নেচারটা, এটা আমাদের এই প্যানিক বাইং সিস্টেম, এটা এর আগেও ছিল। আমরা কি এভাবে ধরে নিতে পারি কিনা আসলে আমাদের তেমন কোনো সংকট নাই, প্যানিক বাইং এর কারণে আমাদের ধরেন গভর্নমেন্ট তো বলেই দিয়েছে যে আমার মে পর্যন্ত মানে পুরোপুরি মজুদ আছে। তাহলে আমাদের গভর্নমেন্টের ধরেন যেখান থেকে আমার রিসোর্স থেকে প্রায় ধরেন 50 ভাগ যদি আসে মানে আমার জ্বালানি সরবরাহ, তাহলে আমি তো ধরেই রাখতে পারি যে আমার নেক্সট 6 মান্থ আমার এই জ্বালানি দিয়ে আমার চলবে। তাহলে আমি কেন আতঙ্কিত হচ্ছি? আমি আতঙ্কিত হচ্ছি যে স্বাভাবিক কারণে আমার যদি শুধুমাত্র যে তেল সরবরাহের কারণে আমার জ্বালানির বাংলাদেশের যে আমার গাড়ির চাকা ঘুরবে না, বিষয়টা এরকম না। এর সাথে ধরেন কথার কথা আমার ফুড কস্ট ইনভলভ, এর সাথে আমার মেডিসিন ইনভলভ, এর সাথে আমার এই মোবাইল, স্মার্টফোন, আমার টেকনোলজি সব কিছুই তো এর সাথে ইনভলভ। স্বাভাবিক কারণে যে প্রোডাক্টটা ধরেন আমার
ইউরোপ থেকে, আমেরিকা থেকে কিংবা চায়না থেকে আমার যেটা আনতে আমার সময় লাগতো আগে ধরেন 1 সপ্তাহ কিংবা 1 দিন, সেটা যদি এখন আমি 1 মাস লেগে যায়, স্বাভাবিক কারণে তো আমার দোকানে সেই সরবরাহটা থাকবে না, এবং স্বাভাবিক কারণে মানুষের ভিতরে তো ধরেন এক ধরনের ক্ষোভ, আনরেস্ট তৈরি হবে। এটা হয়তো গভর্নমেন্ট এই জায়গাটা হয়তো ভয় হচ্ছে যদি স্বাভাবিক কারণে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই যে ক্রাইসিসটা, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিসটা, এটা হয়তো বেশি দিন থাকবে না। কারণ স্বাভাবিক কারণে যুক্তরাষ্ট্র এটা ভালো করে বুঝে গেছে যে এই সিচুয়েশনে তার দেশের ইকোনমিও এখন কিন্তু ভালো অবস্থায় নেই। স্বাভাবিক কারণে ট্রাম্প যদি এই অবস্থা বহাল রাখে তাহলে কিন্তু তার নিজ দেশেই সে ঝামেলার ভিতরে পড়বে। কারণ অলরেডি তার আপনার সেখানে কিন্তু ফুয়েল প্রাইস হাই, তার সেখানে কিন্তু জবলেস হাই। তো স্বাভাবিক কারণে যখন একটা দেশে ট্রাম্প দায়িত্ব নিয়েছে কিন্তু বেশি দিন হয়নি, এর মধ্যে কিন্তু সেখানে এই 2 বছরের কম সময়ের ভিতরে তার এখানে কিন্তু মানে হিস্ট্রি ব্রেক করছে তার মানে জবলেস মানুষের। তো স্বাভাবিক কারণে যুক্তরাষ্ট্র যতই আপনার ডেমোক্রেসির কথা বলে, স্বাভাবিক কারণে তার তো এই পাবলিক পারসেপশনগুলো তার চিন্তা করতে হবে। সে তো এই জায়গাটা একদম দায়বদ্ধ। এবং আরেকটা বিষয় আপনাকে আমি একটু বলি, ধরেন গতকালকের রাতে যারা সংবাদকর্মী, টেলিভিশন সবাই কিন্তু একটা নির্ঘুম রাত কাটিয়েছে, যে তাহলে সে একটা শব্দ ব্যবহার করেছে যে একটা সভ্যতাকে ধ্বংস করে। এবং আমি CNN এর একজন অ্যানালিস্টের শুনছিলাম আজকে সকাল থেকে, সে একটা কথা বলেছে, ধরেন যুক্তরাষ্ট্রের যে 25তম সংশোধনী অনুযায়ী, ঠিক আছে, আপনি কিন্তু চাইলে ওখানেই বলা আছে স্পষ্ট, ধরেন আপনার রাষ্ট্রপ্রধান কোনো কারণে আপনার মনে হলো সে অযোগ্য, সে আর গভর্নমেন্ট ক্যারি করতে পারছে না, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে কিভাবে আপনার সরিয়ে দিতে হবে সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। আপনি যদি বলেন র্যাটরিক কিংবা মেটাফোর, যেভাবেই আপনি বলেন, একটা সরকারকে উচ্ছেদ করা সম্ভব, একটা রাজনীতিকে আপনি কলাপস করা সম্ভব, একটা সিস্টেমকে ভেঙে দেওয়া সম্ভব, কিন্তু আপনি কিন্তু কোনোভাবে র্যাটরিক হিসাবে একজন রাষ্ট্রনেতা, এবং যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গণতন্ত্র শেখায়, আমাদেরকে মানবাধিকার শেখায়, আমাদেরকে প্রতিনিয়ত বলে দেয় এটা করতে হবে, মানে হট ইউ ডান, হট ইউ নট ডান, এগুলো শিখাচ্ছে, সেই যুক্তরাষ্ট্র যখন বলবে একটা সভ্যতাকে বিনাশ করে দেবে, তাহলে ধরেই নিতে হবে সে স্বাভাবিক নেই। তাহলে সেই আর আপনি যদি যুক্তরাষ্ট্রের আরেকটা জিনিস চিন্তা করেন, সে যে বললো, আমি আরেকটা জিনিস অ্যানালিটিক্যাল পড়লাম, যে সে চিন্তা করলো যে আমি একটা সভ্যতা, ইরানকে ধ্বংস করব। তো তার যদি F-15 যে বিমানের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের কাছে আছে কয়টা, ধরেন 52টা আছে। তো এই F-15 বিমান দিয়ে সে ধরেন যদি একটা F-15 বিমান ধরেন দিনে 2 বার সে ট্রাভেল করলো, ইরানে গিয়ে হামলা চালালো, তাহলে হামলা করতে গিয়ে তো ধরা খেলো। হ্যাঁ, তাহলে এই F-15 বিমান 52টা F-15 বিমান ধরেন যদি 2 শিফট করে যায়, এরপরে সে যদি বোম্বিংও ক্যারি করে, তাহলে আমি হিসাব করে দেখেছি ইরানের যতগুলো ব্রিজ এবং তাদের যে জ্বালানি মানে শোধনাগার যেগুলি, সেগুলোও কলাপস করা সম্ভব না। সভ্যতা তো পরের জিনিস, এর বাইরে সে যদি তার F-1 তারপরে D-5 অন্য যে বিমানগুলো আছে সেগুলোকেও যদি এঙ্গেজ করে, তাও কিন্তু সে ইরানের শুধুমাত্র জ্বালানিকেই ধ্বংস করতে পারবে না। তাহলে সে কিভাবে একটা মানে হেড অফ দ্য স্টেট এই ধরনের বিবৃতি দিয়েছে? কিন্তু আমরা কি এই আশা করতে, আমরা একটু কাটসাট করে বলতে হবে যে এই আশা করতে পারি না আসলে যুক্তরাষ্ট্র কি যুদ্ধ কি মনে হয় পিছাবে কিনা, মানে যুদ্ধ থেকে পিছাবে এরকম একটা আশা করা যায়? আমার কাছে মনে হয়েছে যে এখন যে প্রেক্ষাপট ট্রাম্প আসলে সে, আমি শুরুতেই একবারে একটা শব্দ ব্যবহার করেছি, হি ইজ আনপ্রেডিক্টেবল। এখন 2 সপ্তাহ পরে যদি সে ঘোষণা আবার অ্যাটাকের চেষ্টা করে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে কিছু, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরিতে যদি চিন্তা করেন, যে এখন সারা পৃথিবী কিন্তু বুঝে গেছে যুক্তরাষ্ট্রের আচরণটা কি এই যুদ্ধেতে, এই 40 দিনের। এখন সেও সায় দিচ্ছে না। এখন ধরেন সে যদি সামরিকভাবে হরমুজকে নিয়ন্ত্রণ করতে যায়, যে আমি এখানে আমার মিলিটারিকে এখানে এমফাসাইজ করে, এবং আজকে আমি এই শোতে ঢোকার আগে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে সে যে স্ট্যাটাসটা দিয়েছে পড়ছিলাম, সে বলছে যে ইটস গুড স্টার্ট ফর ইরান, এরকম একটা শব্দ ব্যবহার করেছে, যে তোমার জন্য একটা শুভ সূচনা, আমরা দুজনে মিলে আমরা হরমুজকে নিয়ন্ত্রণ করব, এবং এখান থেকে আমরা প্রচুর আর্নিং হবে, আমরা সেটা সমভাবে নেব। তাহলে এখানে কিন্তু ট্রাম্পের একটা কৌশল কিংবা ধরেন তার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট যদি আপনি চিন্তা করেন, ট্রাম্প কিন্তু পজিটিভ সেন্সে এই স্ট্যাটাসটা দেয়নি। তাহলে ধরে নিলাম যে তার স্বার্থে যে সে সামরিকভাবে এটাকে জোর জবরদস্তি করে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তাহলে কিন্তু সে যুক্তরাষ্ট্রের নিজ দেশেই তোপের মুখে পড়বে।
কারণ এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, আমি যেটা বললাম যে 28টা তার যে সামরিক ঘাঁটিতে হামলা, তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতি, এই সমস্ত কিছু মিলে যুক্তরাষ্ট্র যে ধরনের, আর নিজ দেশে যে পরিমাণ সে চাপে আছে, তার বেকারত্ব, তার মুদ্রাস্ফীতি, যুক্তরাষ্ট্রের এই সমস্ত কিছু নিয়েই সে হিমশিম খাচ্ছে। আবার নতুন করে যদি সে হরমুজ কেন্দ্রিক আরেকটা সেখানে ঘাঁটি স্থাপন করতে চায়, এটা সে নিজ দেশে তোপের মুখে পড়বে এবং এটা সে অবশ্যই ইমপিচমেন্টের ভিতরে সে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা বেশি। জি, একটু কাকুন ভাই, যদি এইভাবে বলি, বাংলাদেশে এই গত 2 সপ্তাহের মধ্যে, বা যদি বলি 1 সপ্তাহের মধ্যে 4টা জাহাজের একটা ভিড়েছে, এরকম একটি খবর আমি পেয়েছি চট্টগ্রাম বন্দর জ্বালানি তেল নিয়ে, এবং পাইপলাইনে আছে আর বেশ কয়েকটি মানে জাহাজ, যেগুলো মানে এই মাসে বা 20-25 দিনের মধ্যে এগুলো ভিড়বে। তাহলে এটা যদি, এই জাহাজগুলো যদি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায় বা দেশে পৌঁছে যায়, তাহলে বাংলাদেশ তো আর সংকট থাকার কথা না। তাহলে আমাদের তো প্যানিক হওয়ার কোনো সম্ভাবনা বা প্যানিক হওয়ার মতো কোনো বিষয়ও থাকে না। কি আপনি কি মনে করেন? সংকটের যে আলোচনাটা আসলে হচ্ছে, আসলে কি এখন যে সংকট, এটা আপনি এটা দুইভাবে ব্যাখ্যা করতে পারেন। একটা হচ্ছে যে মানুষ আসলে সে যতটুকু তেল চাচ্ছে, দরকার না, সে আসলে যতটুকু চাচ্ছে সে ততটুকু পাচ্ছে না। ধরেন এটা তাদের দাবি। হ্যাঁ, এটা তাদের দাবি, তারা ঘরে ঘরে তো তল্লাশি করলে পাচ্ছে। সরকার কিন্তু বারবারই বলতেছে যে আসলে তেলের ক্রাইসিস নেই, এবং সরকারের কিন্তু একটা ভালো অ্যানালাইসিস আছে যে আপনার ধরেন গত বছর একটা পেট্রোল পাম্প যদি এই সময়ে, গত বছর ধরেন 2025 সালের এপ্রিলে, জানুয়ারি টু এপ্রিল, সে আসলে কতটুকু তেল নিয়েছে, সে 10,000 লিটার করে পার ডে ধরেন তেল বিক্রি করেছে। তাহলে 2026 সালে এসে তার হয়তো 12,000 হতে পারে, 2026 সালে এসে তো তার 30,000 হবে না। তো এখন যে সমস্যা দেখা গেছে, আপনার অলমোস্ট ডাবল চাচ্ছে সরকার। এখন মানুষ তো ওই প্যানিক বাইংয়ের কারণে যেহেতু মানুষ মজুদ করতেছে, সরকার তাদের নিয়ন্ত্রণ করার জন্য যা করেছে, যে 2025 সালে সে যেই পরিমাণ তেল কিনেছে তার হয়তো 10-20% কিন্তু বাড়ায় দিচ্ছে, এমনকি যে না যে তাকে দিচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের, যে আমি আপনাকে শুরু থেকে বললাম, এইভাবে ধরেন 1 কোটি লোক যদি ধরেন 1 লিটার করে তেল বেশি কিনে, আপনার পার ডে 1 কোটি লিটার তেল চলে যাবে। আমাদেরও তো এটা ইম্পোর্ট করতে হয়, সরকারকে তো আবার এই নিয়ন্ত্রণটা করতে হবে। সরকার যদি এখন এইটা পুরোপুরি ছেড়ে দেয়, সরকার কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ সরকার রেখেছে, কারণ এই যুদ্ধ কতদিন চলবে। আবার আপনার এমন নয় যে আপনার টাকা থাকলে আপনি তেল আনতে পারতেছেন, মানে আপনার টাকা আছে মানে আপনি তেল আনতে পারবেন, আর সেটা আনাও তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, অনেক দেশে তো তাই হচ্ছে। এই সংকটটা আসলে ওইভাবে আমি সংকট বলতে রাজি না, কিন্তু মানুষেরও সচেতন হতে হবে। তবে সংকট যে একেবারে নাই তাও না, কিছু সংকট তো আছে, সরকার সেটা তো ওভারকাম করার চেষ্টা করছে। অলরেডি আপনার যুদ্ধ 1 মাস হয়ে গেছে, 1.5 মাসের দিকে চলছে, সেটা তো মানে প্রায় শেষের দিকে। সবচেয়ে আশার খবর হচ্ছে যে আপনার যে সিজফায়ার হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে আপনার তেল আসা শুরু হয়েছে। আপনার এই এপ্রিলে সরকারের আপনার 27টা পার্সেল, মানে 27টা কার্গো দিয়ে প্রায় 3.5 লাখ মেট্রিক টন ডিজেল আসার কথা। সবগুলি আজকে কথা হয়েছে যে সরকারের যারা কথা বলে তারা জানিয়েছে যে সবগুলি এগ্রি করেছে, তারা অলরেডি মানে আসার পথে, মানে অন্তত এপ্রিল মাসে ক্রাইসিস হবে না। এটা ইভেন কি সরকার বলছে যে জ্বালানি তেলের ক্রাইসিস হবে না, এবং এলএনজি আমদানিও সরকারের নিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে এবং এইদিকে 2 সপ্তাহ আপনার যুদ্ধবিরতি শুরু হয়েছে। আমার মনে হচ্ছে যে আসলে সংকটটা এখন শেষের দিকে, সামনের দিকে হয়তো এই সংকটটা আর থাকবে না। হরমুজ প্রণালীতে পার হতে পারলেই তো মোটামুটি পার হয়ে গেল। একদম নিশ্চয়। হরমুজ ছাড়াও আবার অন্যান্য রুট থেকেও তো আমাদের কিছু, সব হরমুজ দিয়ে আসে না, আমাদের একটা বড় অংশ তো অন্য দিক থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, দুবাই থেকে আসলে ইভেন কি চীন থেকেও কেনার চেষ্টা করতেছে। ফলে সংকট আসলে শেষের দিকে আমি বলতে পারবো, আমার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় হাতে একদম একবারে নেই শাকিল মাহমুদ। আমার প্রশ্ন ওই জায়গায় যে যে যুদ্ধবিরতি, সিজফায়ার যে কথা, যুদ্ধবিরতির যে কথা বলা হচ্ছে, এই যুদ্ধবিরতি কি মনে হয় আর দীর্ঘায়িত হবে, বিরতিটা দীর্ঘায়িত হবে কি, নাকি আবারও যুদ্ধে জড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র? কি মনে হয়? দেখেন, এখানে কিন্তু চালকের আসনে হচ্ছে ইসরায়েল। আপনাকে শুরু থেকেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যুদ্ধটা ইরানের উপরে চাপিয়ে দিয়েছে ইসরায়েল। ধরেন 2000 বা এর আগে ধরেন আমরা এখানে একটা প্রশ্ন করি নাকি, যে এই যে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে সামরিক শক্তির দিক থেকে আপনি বলেছেন, একটি পরিসংখ্যানের কথা বলছিলেন, ইসরায়েল এত শক্তি পায় কই? ইসরায়েলের বড় শক্তিটা হচ্ছে মার্কিন প্রশাসন থেকে শুরু করে মার্কিন রাজনীতি, এটা কিন্তু পুরো হচ্ছে তাদের ইহুদি ব্লকটা নিয়ন্ত্রণ করে। এবং তারা যখনই ওই ইহুদি ব্লক চায় যে এবার ডেমোক্রেটরা আসবে, সেই ডেমোক্রেটরা আসে,
যেবার মনে করে যে না ডেমোক্রেটরা দরকার নাই সেবার রিপাবলিকানরা চলে আসে। আমি যেটা জায়গাটা আপনাকে বলতে চাচ্ছি যে এর আগে ট্রাম্পের আগের সময় যদি আপনি চিন্তা করেন তখন কিন্তু ইরানে এক ধরনের অ্যাটাকের প্ল্যান হয়েছিল এবং সেটাও কিন্তু ইসরায়েলের প্রণোদনায়। এর বাইরে গত বছরের মানে জুন মাসে যে 12 দিনের যুদ্ধটা হলো, দেখেন ইন্টারেস্টিং বিষয়, সেই যুদ্ধটা মূলত শুরুই চাপিয়ে দিয়েছে ইসরায়েল। কি কারণে? তখন এর আগে বারাক ওবামার সময় ইরানের সঙ্গে যে 6 জাতির চুক্তি হলো, খুবই চমৎকার একটা চুক্তি ছিল, সেটা কিন্তু ট্রাম্প এসেই সেই চুক্তি ছিন্ন ভিন্ন করে দিল। এরপরে 2015 সালে হয়েছে। হ্যাঁ, এরপরে কিন্তু সে এই বাইডেনের সময় এসে যে না চুক্তিটাকে আবার গুছিয়ে নিয়ে আসলো, বাইডেন চলে গেল, ট্রাম্প এসে সে এরপরে 2-3 দফা মিটিং হলো, হঠাৎ করে ইসরায়েল বলল না চুক্তি করা যাবে না। তাদের মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার এনরিচমেন্টের দিকে যেতে দেওয়া যাবে না। তাহলে জুন মাসে সে 12 দিনের যুদ্ধ চাপিয়ে দিল এবং সেই চুক্তিটা কিন্তু ধরেন যেদিন চুক্তি হবে তার আগের দিনই কিন্তু অ্যাটাকটা হলো। এবারও কিন্তু সেম প্রেক্ষাপটে এবার দেখেন এক ধরনের মধ্যস্থতার ভিতর দিয়ে গেল 27 তারিখ কিন্তু সব ধরনের শেষ, যে 2 দিন পরে তারা ডিলটা সাইন করবে এবং এবার যে শর্ত দিয়েছিল এই শর্তে কিন্তু ইরান অনেক লাভবান হতো এবারের শর্তেও, কারণ ইরান কিন্তু একটা কথাই বলছে যে আমার উপর থেকে বড় তাদের জায়গা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাও। দ্বিতীয় হচ্ছে যে আমার উপর থেকে তুমি নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, আমি স্বাভাবিক অর্থনীতিতে ফিরতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাকে শান্তিপূর্ণ নিউক্লিয়ার এনরিচি দাও। ওর দাবি কিন্তু প্রথম থেকে এই দুইটা যৌক্তিক দাবি এবং সেখানে কিন্তু শর্ত জুড়ে দিল যে তোমার হচ্ছে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে সেটাকে পুরোপুরি স্টপ করতে হবে। এর পরের দিনই ইসরায়েল কিন্তু প্রথম অ্যাটাক করেছে, তারপরে কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে। সেম প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন এখন যে অবস্থায় চলে আসছে, এটা কিন্তু পুরা ইসলামিক রিপাবলিক যখন ইরান হয়েছে 1979 পরে সবচেয়ে মনে হয়েছে যে স্মার্ট শর্ত, যে 10টা শর্ত দিয়েছে, এটা যদি অ্যাক্টিভ হয় ইরান ধরেন আগামী 100 বছর তার একটা রেস এসে চলে যাবে। কি কারণে? ধরেন হরমুজ থেকে যদি সে শুল্ক আহরণের সুযোগ পায়, এটা তার জন্য ইকোনমিকে তার জন্য একটা স্ট্রং অ্যাপ্রোচ করবে। দ্বিতীয়ত সে কিন্তু আরেকটা বড় শর্ত দিয়েছে যে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ চলবে না। এই শর্তটা কিন্তু অনেক অ্যানালিস্ট সবাই কিন্তু এখন আমি যত আলোচনা দেখছি সবাই শুধু পাকিস্তান ধন্যবাদ পাকিস্তান ধন্যবাদ, কিন্তু কেউ কিন্তু এই আলোচনাটা করতেছে না এখানে বড় একটা শর্ত কিন্তু এটা জুড়ে দিয়েছে। এটা যদি অব্লিগেশন করতে তারা বাধ্য হয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভালো, এটা ফিলিস্তিনের জন্য ভালো। কি কারণে দেখেন, তার দেখেন আজকে লেবাননের সবচেয়ে বড় হামলাটা চালাইছে কিন্তু ইসরায়েল। তার সে চুক্তি কিন্তু ভায়োলেট কে করছে? ইসরায়েল। আমেরিকা কিন্তু হামলা চালায় নাই। তার আপনার ধরেই নিতে হবে এই চুক্তি এই শর্ত যদি ভঙ্গ হয় সেটা ইসরায়েলের কারণে হবে, কারণ এর আগে আমাদের হিস্ট্রি 2বার বলতেছে। আর যদি ট্রাম্প কোনোভাবে এটাকে শর্তটা মেনে যায়, এটা অবশ্যই আখেরে লাভবান হবে ইরান। ধন্যবাদ। আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন যদি কাকুন ভাই, বিশেষ করে আমার নিজের প্রশ্ন যে পরিশোধনাগার, তেল পরিশোধনাগার, ইস্টার্ন রিফাইনারি সে যুদ্ধে আমাদের 71-এর পর থেকে 55-56 বছর ধরে এই পরিশোধনাগার, নতুন করে আর কোনো পরিশোধনাগার কেন হলো না, বা এর জন্য দায়টা কাদের আসলে? সরকারগুলো কেন? এটা আপনি আসলে একটা খুব ভালো প্রশ্ন করেছেন। ধরেন এই যে ইস্টার্ন রিফাইনারির যে আলোচনাটা এখন হচ্ছে, বা ধরেন এই যে আমার সহ আলোচক যে আলোচনা করলো যে আমাদের আসলে আপনার এই যে আঞ্চলিক রাষ্ট্রগুলির সঙ্গে জ্বালানি সহযোগিতার যে বিষয়গুলি, এগুলি কিন্তু এখন আপনাকে ভাবাচ্ছে। আপনি দেখেন, আপনি যে ইন্ডিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতেছেন, এটা কোনো ধরনের হ্যাসেল ছাড়া ইন্ডিয়া আপনার ওর নুমালিগড় রিফাইনারি যেটা আসামে, ওখান থেকে আপনাকে তেল দিচ্ছে, আপনি জাস্ট আমাদের পঞ্চগড়ে তেলটা নিয়ে নিচ্ছেন। এই রিফাইনারির আসলে প্রায় 1 যুগ ধরে ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা হচ্ছে। সেকেন্ড ইউনিট হলে আমাদের তেলের রিফাইন ক্ষমতা আরও বাড়তো। এখন সম্ভবত আমরা বছরে আসলে এই যে আমরা রিফাইনারি নিয়ে যে আলোচনা করি, বছরে আমরা 15 লাখ মেট্রিক টন তেল রিফাইন করি। আপনি দেখেন সেখানে কিন্তু আমার ডিমান্ড হচ্ছে 75 থেকে 80 লাখ মেট্রিক টন। তার পুরোটাই আমাকে আনতে হচ্ছে। আর আপনার যে 7-8 লাখ লিটার যে অকটেন এবং ডিজেলের আলোচনা করলাম, সেটার হয়তো 70% আমার সরকারি রিফাইনারি এবং বেসরকারি রিফাইনারি মিলে করে। আপনার এই ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটের আরেকটু বলি, সেটা আপনার 13,000 কোটি টাকার প্রজেক্ট। এইটা এই পর্যন্ত এসে সর্বশেষ 42,000 কোটি টাকা ঠেকেছে। তো এইটা গত সরকারের সময় এইটা আপনার চেষ্টা করেছিল এইটার আসলে কে কাজ করবে। আমাদের দেশের 2টা কোম্পানি এই কাজটা করতে চেয়েছে। বসুন্ধরাও চেয়েছে যাতে তারা কাজ পায়, এসালম চেয়েছে কাজ পায়। শেষের দিকে এসালমকে
প্রায় ফাইনাল হয়ে গেছিল, কিন্তু পরে তো আবার এসে সেটা বাদও হয়েছে। কিন্তু আসলে আমাদের রিফাইনারি এটা খুব দরকার। এটা কেন দরকার একটা আপনাকে আরেকটু মিনিট বলি। আমরা প্রায় $2 বিলিয়ন খরচ করে আমরা এসপিএম বলে, যেটাকে বলে যে এসপিএম মানে হচ্ছে আপনার, আগে আমরা যে মাদার ভেসেলে তেল আমদানি করতাম সেইখান থেকে লাইটার ভেসেলে আমি এনে আমার ডিপোতে ভরতাম। এখন হচ্ছে যে গভীর সমুদ্রে এসপিএমটা করার সিঙ্গেল পয়েন্ট মুরিং, এসপিএম করার কারণে আমি মাদার ভেসেল থেকে এনে ওখানে তেল দিচ্ছি, সরাসরি এসে আমার ডিপোতে। এখন এই সেকেন্ড ইউনিট না করার কারণে আমার এই যে $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু কাজে লাগছে না। মানে ফলে আমি শুধু পরিশোধিত তেল আনতেছি, ক্রুড এনে যে আমি মানে আমার ওই $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট যে কাজে লাগাবো সেটাও পারছি না। ফলে আসলে আমাদের সরকারকে, নিউ গভর্নমেন্টকে ভাবতে হবে জরুরি চিন্তা করার দরকার সেকেন্ড ইউনিট যাতে হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনা চলছিল জ্বালানি সংকট উত্তরণের উপায়। আশা করি কিছুটা উত্তরণের জন্য কিছু তার পরামর্শ দিয়েছেন। যারা দুজনেই যে জ্বালানি নিয়ে বেশ অভিজ্ঞ, সেই কথাগুলো নিশ্চয়ই আলোচনায় আপনারা দেখেছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ।